নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি না করলে আমরা কখনোই সৃষ্টি হতাম না, যিনি সকল ক্ষমতার ঊর্ধ্বে, যার বাহিরে কোনো কিছুই নয়। প্রিয় এলাকাবাসী, সমাজবাসী, দেশে কিংবা প্রবাসে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য বিশেষ কারণ, যেটা আমার সমাজ, আমার জন্মস্থান, এই সমাজ নিয়ে আমার কিছু কথা এবং আমাদের তারুণ্যের কিছু কথা। শুধু এই কথাগুলো আমার সেটা নয়, সেটা আপনাদের সকলেরই কথা, সকলের মনের কথা, সকলের চিন্তার কথা, সকলের চেতনার কথা আজকে তুলে ধরব। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের কথা আজকে ফুটে উঠবে। আজকের কথাগুলো সবাইকে শোনার আহ্বান রইল। যারা দূরে আছেন, যারা নির্যাতিত, যারা নিপীড়িত এবং যারা আমাদের পক্ষে, যারা বিপক্ষে, সকলেই আমাদের কথাগুলো শোনার অনুরোধ রইল। আমরা কারো বিপক্ষে নই, আমরা সমাজের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে কাজ করব। সেই কথাগুলো আজকে তুলে ধরব, যে আমাদের মনোভাবনা কী, আমাদের চিন্তা চেতনা কী, সমাজ নিয়ে আমাদের কি চিন্তা রয়েছে, সমাজ নিয়ে আমাদের কি ভাবনা রয়েছে, সেই কথাগুলো আজকে তুলে ধরব। সেই কথাগুলো আমার একার নয়, সেই কথাগুলো সমাজের সর্বস্তরের মানুষের। সেই কথাগুলো বলা হয়েছে সর্বস্তরের উচ্চ শিক্ষিত, সর্বস্তরের তারুণ্যের কথাগুলো আজকে তুলে ধরব। প্রিয় এলাকাবাসী, প্রিয় সমাজবাসী, আজকের যেই কথা, সেই কথা নিয়ে আমাদের অনেক দিন ধরে আজকের যেই প্ল্যান, আজকের যেই কথাগুলো বলছি, সেই কথাগুলো আমাদের অনেক দিন ধরে আমাদের এই হৃদয়ে, এই চিত্তে, চিন্তা ভাবনার মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে এবং আমরা আসলে পেরে উঠতেছি না যে কিভাবে কি করব, কিভাবে কি করতে পারলে আমাদের সমাজ শান্তি থাকবে, কিভাবে কি করতে পারলে আমাদের এই সমাজটিকে সুন্দর আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো। সেই কথাগুলো আমাদের মনের মধ্যে কিন্তু সবসময় ঘুরপাক খায়, কিন্তু আমরা সময় করে উঠতে পারি না। আমরা চাকরির সুবাদে, আমরা রিজিকের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে বা পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা চলে গিয়েছি। আর সমাজের হাল ধরেছে অনেক শ্রদ্ধেভাজন লোকেরা আছে আমাদের সমাজে, যারা সমাজের হাল ধরে আছে। কিন্তু এই সমাজের সংস্কারের প্রয়োজন। এই সমাজে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। এই সমাজে আমাদের অনেক কিছুকেই আমরা চেঞ্জ করতে হবে, না হয় আমাদের সমাজ ভবিষ্যতে কিন্তু অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে, অন্ধকারের রসাতলে চলে যাবে। সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সমাজ ও দেশ নিয়ে প্রতিটি ব্যক্তিরই সুন্দর সুন্দর মত, সুন্দর সুন্দর প্ল্যান, সুন্দর কথা আছে। তো আসলে এভাবে চলতে পারে না একটা সমাজ, এভাবে আমরা আর বসে থাকতে পারি না। একটা সমাজে কিভাবে অধঃপতন হয়ে যায়, একটা সমাজ কিভাবে রসাতলে চলে যায়, সেই সেই সমাজকে দেখে দেখে, এই ভঙ্গুর সমাজকে দেখে দেখে একটা শিক্ষিত সমাজ, একটা শিক্ষিত জাতি কখনোই বসে থাকতে পারে না। আমরা কখনো বসে থাকতে পারি না। এই দায় কিন্তু আমাদের, এই দায় কিন্তু অন্য কারো নয়। এই দায় আমাদেরকেই নিতে হবে। এই জন্য আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত তরুণ, তারুণ্যের যে শক্তি, সেই শক্তি দিয়ে আমরা এই সমাজকে চেঞ্জ করে দিতে চাই। আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সমাজ ও দেশকে বিশৃঙ্খলার হাত থেকে এবং এই শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ নিয়েছি আমরা, সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোটি কোটি তরুণ রাস্তায় নেমে গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে নেমে গিয়েছে, নিজের দায়িত্ব হাতে নিয়েছে দেশকে সাজাবার,
দেশকে সুন্দর করে ঢেলে সাজাবার সেই দায়িত্ব অলরেডি আমাদের তরুণ সমাজ নিয়ে নিয়েছে। সেই জন্য আমরাও আর বসে থাকতে পারি না। আমাদের এখন শক্তি আছে, আমাদের এখন বলার জায়গা আছে, আমাদের এখন কথা বলার সাহস আছে। সেই জন্য আমরা এখন নেমে গিয়েছি আমাদের সমাজকে সংস্কার করার। একটা জাতি, একটা তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে পারে, তরুণ সমাজ কেন সমাজকে পরিবর্তন করতে পারবে না? অবশ্যই আমরা পারবো। তারুণ্যের ধারাবাহিকতায় আজকে সমাজের এক ঝাঁক শিক্ষিত তরুণ আমরাও চাই আমাদের সমাজকে পরিবর্তন করে দিতে, চাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে, চাই ন্যায় বিচারের ব্যবস্থা করতে, চাই সন্ত্রাসবাদ, হয়রানি, নিপীড়ন, নির্যাতিত এই ধ্বংস করতে। এই জিনিসগুলো আমরা সংস্কার করে এবং এই জিনিসগুলোকে আমরা দুর্নীতি, তারপরে আমাদের সমাজের অনিয়ম অনীতি, এইগুলোকে আমরা ধ্বংস করতে চাই এবং আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা সবাই কথা বলেছি, আরও কথা বলবো। আমরা শিক্ষিত তরুণরা কথা বলেছি এবং আমরা প্রবাসী ভাইদের কিছুদের সাথে কথা বলেছি, আরও প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো। আমরা সমাজবাসীকে নিয়ে বসবো, সমাজবাসীকে আমরা আমাদের পরিকল্পনা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বলবো। তারপরে আমরা আমাদের সমাজে আমরা হাত দিব। আমাদের দায়িত্ব আমাদেরকে এই সমাজকে সাজানোর। সেজন্য আমরা এই তারুণ্যের পাশে প্রতিটি সভ্য ব্যক্তি, প্রতিটি সুন্দর মনের মানুষ, প্রতিটি শিক্ষিত মানুষকে আমরা আমাদের পাশে চাই। আমাদের আহ্বান, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা সাহস পাব। আপনারা সমাজবাসী যদি আমাদের পাশে থাকেন, আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সুন্দর একটি সমাজ দিতে পারবো। আমরা সুন্দর একটি সমাজ আপনার সন্তানকে দিতে পারবো। আমরা সুন্দর একটি সমাজ আপনার পরিবারকে দিতে পারবো। আপনার কথা বলার অধিকার থাকবে, আপনার ভয় থাকবে না। সেটা তরুণ সমাজেই একমাত্র দায়িত্ব নিতে পারে। অতঃপর আমরা সভ্য ও রুচিশীল সকল মানুষকে আমাদের পাশে চাই। আমরা এখানে রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে প্রত্যেকটা মানুষের সুধারণা আছে। শুধু ধারণা নয়, সুধারণা আছে। আসলে এই রাজনীতি দিয়ে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারবো না। রাজনীতির বলয় থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। রাজনীতির কারণে, রাজনৈতিকভাবে আমরা আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছি। অলরেডি আমাদের সমাজে একটা শিক্ষিত মানুষ এখন আর আমি দেখতে পাই না। আমাদের সমাজে একটা শিক্ষিত তরুণকে আমি এখন বেড়ে উঠতে দেখিনি। আমি একটা শিক্ষিত তরুণকে আমি ক্লাস ফাইভের পরে সর্বোচ্চ ক্লাস দাখিল অথবা এসএসসির মধ্যেই ঝরে যেতে আমি দেখেছি। আমি এমন চোখের নজর করার মতন এমন কোনো তরুণ আমরা এখন আর দেখতে পাই না। যেমনটা আমাদের জেনারেশনে ছিল, আমাদের জেনারেশনের পরে কিন্তু তেমনটা দেখতে পাইনি। কিন্তু সেটা আমাদের আশা ছিল না। আমরা এই আধুনিক যুগে এসে এই অসভ্য জাতিতে গড়ে গিয়েছি, এই অসভ্য সমাজে পরিণত হয়েছি, কিন্তু আমরা পারিনি সভ্য সমাজ উপহার দিতে। আমরা রাজনীতি করে গিয়েছি নিজের স্বার্থে, রাজনীতি করিনি আমরা মানুষের স্বার্থে। সেই জন্য আমাদের সমাজকে রাজনীতি দিয়ে আমাদের সমাজকে সাজানো যাবে না। আমাদের সমাজকে সাজাতে হবে আদর্শ দিয়ে, আমাদের সমাজকে সাজাতে হবে ন্যায় সততা দিয়ে। সেজন্য আমাদের পাশে থাকতে হবে সকলকে। রাজনীতির বলয় থেকে বেরিয়ে রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু সমাজ সাজাতে হলে রাজনীতি করা চলবে না। সমাজে যদি রাজনীতি ঢুকে যায়, সমাজে অলরেডি অপরাজনীতি চলতেছে। মানুষকে নির্যাতিত, মানুষকে হয়রানি, মানুষের সন্ত্রাসবাদ, মানুষকে উস্কানি, এইভাবেই একটা বিশৃঙ্খলার মধ্যে সমাজ চলে গিয়েছে। সেজন্য আমরা আর সেই সমাজকে দেখতে চাইনি, আমরা আর সেই সমাজকে দেখতে চাইও না। এবং আমরা সেই বলয় ভেঙে দিব। অপরাজনীতির বলয় থেকে বেরিয়ে কিভাবে আমাদের সমাজকে সুন্দর সমাজে উত্তরণ করা যায়, সেই উত্তরণের দিকেই আমাদেরকে ধাবিত হতে হবে। সেই শান্তির পথে আমাদেরকে হাঁটতে হবে, সেই শান্তির পথে আমাদের চলতে হবে। আমরা সবাই এক। আমরা সমাজের প্রতিটি মানুষ আসলে যাই রাজনীতি করি, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ রাত পোহালেই যার সাথে দেখা হয়, সন্ধ্যার আগেও তার সাথেই দেখা হয়। কিন্তু সারা দিন কার জন্য আমরা মূলত এই মারামারি হানাহানি করি? আমরা কার জন্য এই মারামারি হানাহানি করেছি?
দিন শেষে আমি দেখেছি গত 15 বছরে যেই সরকারি ছিল, আমাদের বুঝ হয়ে আমরা মূলত এই সরকারকে দেখেছি। এই সরকারের নেতৃত্বে যারা ছিল আমাদের সমাজে, তারা কিন্তু এখন তাদের ক্ষমতাও নাই, তারা কথাও বলতে পারে না, এমনকি তারা মুখও দেখাতে পারে না সমাজে এসে, ভয়ে। কেন? এটা কি রাজনীতি? আপনি রাজনীতি করবেন, আপনি ধম্ব ভরে চলতে পারবেন, আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন। আপনি এমন কি করতে চাচ্ছেন যে আপনি 10 বছর আপনি সুখে থাকবেন, আর বাকি জীবনটা আপনি আর সুখে থাকতে পারবেন না। তারপরে আপনার সমাজ নিয়ে, আপনার পরিবার নিয়েও আর ভাবার সুযোগও থাকবে না, বা কোনো কিছু করারও সুযোগ থাকবে না। কেন এই রাজনীতি কেন? এই জন্য আমরা রাজনীতির কথা বলতেও আসিনি। জাস্ট আমরা এই বলয় থেকে বেরিয়ে আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে এসেছি। সেজন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনি শিবির হন, সকলে আমাদের পাশে থাকবেন। কিন্তু আমাদের এখানে রাজনীতি চলবে না। রাজনীতি আপনার জায়গায়। কিন্তু আমাদের সমাজে কোনোভাবেই রাজনীতির কারণে কাউকে হয়রানি করা যাবে না। আমাদের সমাজে রাজনীতির কারণে কাউকে ঘরছাড়া করা যাবে না। আমাদের সমাজে রাজনীতির কারণে কাউকে হয়রানি, অবশ্যই যারা পাপ করেছে, অবশ্যই যারা ভুল করেছে, অপরাধ করেছে, অবশ্যই তাদের বিচার হবে। সেটা বিচার হবে, রাষ্ট্র বিচার করবে। সেটা আমরা আইন হাতে নিতে পারি না। যাই হোক, আমাদের অনেক কিছুই কথা বলা আছে, সেটা আমি বলতে চাই না রাজনীতি নিয়ে। সেটা আমি এখানে মূলত রাজনীতির কথা বলতে চাই না। আমাদের কিছু কথা আছে, কিছু বিষয় আছে, আপনাদের নিকট তা পেশ করতেছি। এবং আমরা এই বিষয়গুলো আমরা যারা বৈঠক করেছি, শিক্ষিত তরুণ, সমাজের সকল শিক্ষিত তরুণদেরকে নিয়ে আমরা বৈঠক করেছি, এই কথাগুলো ফুটে উঠেছে। তা আমি চাই এই কথাগুলো আমাদের সমাজবাসী দেখুক, আমাদের প্রবাসী ভাইয়েরা দেখুক, জানুক, শুনুক। ইনশাল্লাহ আমরা সামনের মিটিংগুলো অনলাইনের মাধ্যমে সকলকে নিয়ে বসব। তো আমাদের বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে বা কি কি নিয়ে আলোচনা হয়েছে, জাস্ট আমরা এই বিষয়গুলো তুলে ধরব। তো আমাদের বিষয়গুলো আমি পেশ করতেছি। আমার এই বিষয়গুলোর পরে আপনাদের যদি কোনো আরও ভালো ভালো ধারণা থাকে, অবশ্যই সকলের মনে সমাজ নিয়ে চিন্তাভাবনা আছে, তো ভালো ভালো ধারণা থাকলে অবশ্যই আমাদেরকে সেই ধারণাগুলো বা সেই প্ল্যানগুলো আমাদেরকে নিশ্চিন্তে দিতে পারবেন, কমেন্টে দিতে পারবেন, আমাদের মেসেজ করে দিতে পারবেন। আমরা সেগুলো নোট করব। যদি সেটা যৌক্তিক হয় এবং মানুষের কল্যাণে হয়, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। সেই বিষয়গুলো, আমাদের যে বিষয়গুলো ফুটে উঠেছে, প্রথমে আমাদেরকে সমাজ সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিকভাবে হোক, যেইভাবেই হোক, আমাদের সমাজের কেউই যেন ঘর ছাড়া না হয়, এবং কেউই যেন ঘর ছাড়া বলতে আমি সেটাই বুঝাচ্ছি, যেন কেউ যেন বিশৃঙ্খলার মধ্যে না পড়ে, এবং কেউ যেন হয়রানি না হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেই বিষয়গুলোর ভিতরে অনেক বিষয় ফুটে ওঠে। যদি বলি সমাজ সংস্কারের নিয়ে কথা বলি, কি কি কথা হতে পারে, সমাজ সংস্কারের প্রথমে আসবে শিক্ষা ব্যবস্থার কথা। দেখুন, গত 15 বছরে আমাদের সমাজ থেকে কতজন যুবক বা কতজন স্টুডেন্ট যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই জানা আছে। আমি প্রত্যেকবারই এলাকায় তো যাওয়ার পরে অনেককেই চিনি না। কিন্তু কথা হলো যে, তবে এটা ধারণা আছে যে আমাদের সমাজে ছাত্র খুঁজলে ছাত্র পাওয়া যায় না। আমি আমাদের সমাজে গিয়ে অনেক সময় আমি ছাত্র খুঁজি, মানে কারা কারা পড়াশোনা করে তাদেরকে খুঁজি, যে কারা কারা কোথায় পড়াশোনা করে, কিন্তু তাদেরকে পাওয়া যায় না। যারা উচ্চশিক্ষিত, তারা অবশ্যই বিভিন্ন কাজকর্মে দেশের বাহিরে বা দেশে বিভিন্ন স্থানে চলে গেছে, কিন্তু রানিং অবস্থায় আমি কাউকে কিন্তু তেমন দেখতে পাই না। নজর করার মতো কাউকে আমি দেখতে পাই না, যে এতজন স্টুডেন্ট অমুক জায়গায় পড়াশোনা করে, কিন্তু পাই না। কেন পাই না? আমাদের সমাজের প্রথম ভুল ধারণা হলো যে পড়াশোনা করে কি করবি, এই একটা ভুল ধারণা, গার্ডিয়ান। এটা হলো পারিবারিক সমস্যা। পারিবারিক এই সমস্যার কারণে আমাদের সমাজ আজকে অধপতনের তলে।
আজকে এই পারিবারিক এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি পড়াশোনা করে কি আপনি চাকরি করতে আসছেন? চাকরি করে কি আপনি পড়াশোনা করে যারা তারা কি সবাই চাকরি করে না। কিন্তু পড়াশোনা করলে কি হয়? পড়াশোনা করলে কি হয়? আপনার সেটা তো অবশ্যই জানার কথা যে এই সমাজ এই আধুনিক যুগে এসে আপনাকে পড়াশোনা করে কি করতে হবে, কি করা যায় সেটা তো আপনার জানার কথা। একজন উদ্যোক্তা হতে হলেও তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, তার বুদ্ধিমত্তা থাকতে হবে। তো আপনি যদি পড়াশোনা না করেন আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন? আপনি আমাদের সমাজে বোঝেই শুধু চাকরি। সরকারি চাকরি হলেই শুধু তাদের শান্তি, না হয় কিন্তু তাদের মনে হয় যে তারা আ আ মানে পড়াশোনা করে কি করছে? কি লাভ কি? কেন? আপনি আ সরকারি চাকরি পেতেই হবে এত আপনার এত আ আ এই বুদ্ধিটা আপনাদের মাথায় ঢুকালো কে? এই বুদ্ধি আপনাদের মাথায় দিল কে? যে পড়াশোনা করলেই সরকারি চাকরি করতে হবে। অনেকে ভালো কোম্পানিতে চাকরি করে। সরকারি চাকরিদেরকে তারা কিনতে পারবে। সরকারি চাকরির যে বেতন এই বেতনভুক্ত সরকারি চাকরি যারা করে তাদের থেকে ডাবল টাকা এই প্রাইভেট কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রাইভেট সেক্টরে ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় অনেক ভালো বেতনের চাকরি পাওয়া যায়। তো তাহলে আপনি পড়াশোনা না করলে আপনি এই প্রাইভেট সেক্টরে যাবেন কিভাবে? আপনি আজকে বিদেশ যান। বিদেশ যেয়ে তো আপনি কামলা খাটেন। বিদেশ যেয়ে কামলা খাটেন না? সেটা প্রবাসী ভাইয়েরা আপনারা রাগ করবেন। আমি আ আ দুঃখে বলতেছি যে বিদেশ যাইয়া আপনি যখন পড়াশোনা করবেন না, যারা পড়াশোনা করে না, তারা কি কামলা খাটে না? অবশ্যই আমরাও কামলা খাটি, আমরা কামলার মতনই। আমরা দেশের চাকরি করে যারা অবশ্যই কর্ম করি। আমি সকলের সাথে একত্র বোধ করি যে আমরা সবাই কর্মজীবী। এই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবাইকে শিক্ষার জন্য নিয়ে যেতে হবে। শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমাদের সমাজের যেই শিক্ষকরা আমাদের শ্রেণী শিক্ষার্থীদেরকে আমাদের ছোট কচি মাসুম বাচ্চাদেরকে শিক্ষা পাঠদান করাচ্ছে। তারা কি করাচ্ছে? তারা কিভাবে পাঠদান করাচ্ছে সেটা কি আমরা একবারও আমরা তদন্ত করি নাই। সেটা আমাদেরই ভুল। সেটা আপনারা করতে পারবেন না। সেটা আমরা শিক্ষিত তরুণ যারা আছি তারা তাদের মাথায় আছে কিন্তু আমরা করতে পারি না। কিন্তু সেটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে। আমাদের বাচ্চাদেরকে কি পড়ানো হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে সেই বিষয়টাই তো আমরা এখন পর্যন্ত জানি না। আমি আমার সমাজের, আমার গ্রামের, আমার আত্মীয়স্বজন কিছু আছে, তাদেরকে আমি ক্লাস 5 এ পড়ে, কেউ 3 তে পড়ে, কেউ আমি একটা বাংলা রিডিং দিলাম। বাংলা রিডিংটা পড়তে পারে না সে বানান করে। রিডিং পড়তে পারলেও ধ্বজভঙ্গের মতো রিডিং পড়ে। এমন রিডিং পড়ে সে নিজেও বোঝে না, মানুষেও বোঝে না। কোথায় থামতে হবে, কোথায় কি করতে হবে সেগুলো জানে না। এটা কি আমাদের দায়ভার নয়? এই যে ধ্বজভঙ্গ মার্কা শিক্ষক নিয়ে আসছে, আমাদের সমাজের প্রত্যেকটা স্কুলে কিন্তু অযোগ্য শিক্ষক রয়েছে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অযোগ্য শিক্ষক রয়েছে। কেন রয়েছে? টাকা। এই ঘুষ, দুর্নীতির কারণে অযোগ্য শিক্ষককে ঢুকিয়ে দিয়েছে। আমরা অনেকের শিক্ষকতার যোগ্যতা আমরা জানি, আমরা বলতে চাই না। আসলে সকলেরই সম্মান আছে, কিন্তু এই কথা আমাকে বলতে হবে, বাধ্য হয়েছি যে আমাদের সমাজে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাচ্ছে। তাদের মূল ভিত্তি যদি তাদের মৌলিক যেই একজন শিক্ষার্থীর মৌলিক জায়গাটা হলো প্রাইমারি লেভেল। প্রাথমিক লেভেলে যদি সে একেবারে পরিপূর্ণভাবে না উঠতে পারে, সে আর কখনোই কোনোভাবেই সে উচ্চ লেভেলে যেতে পারবে না। সেজন্যই আমাদের সমাজের প্রত্যেকটা স্টুডেন্ট ঝরে পড়তেছে। আপনি প্রাইমারি লেভেল কোনোভাবে শেষ করেন, আপনি যান তাইন্দং হাই স্কুলে যান, তাইন্দং মাদ্রাসায় যান, একেবারে শেষ। আমাদের তাইন্দং মাদ্রাসার দোষ দিচ্ছি না, আমি মাদ্রাসার দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি মূলত আমাদের ব্যবস্থার দোষ দিচ্ছি।
এই এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এই যে নিয়োগ দিচ্ছে, নিয়োগের মধ্যে অসংখ্য অসংখ্য অগণিত অযোগ্য লোক আছে। আমি বলছি না যে সবাই অযোগ্য, অবশ্যই যোগ্য লোকও আছে। যোগ্য লোক ছাড়া কখনোই কোনো কিছু চলে না, কিন্তু অযোগ্য লোকের সংখ্যাই বেশি। তাদেরও কোনো কিছু করার নেই। কিন্তু কথা হলো যে এই যে দুর্নীতির কারণে আমাদের সমাজ, আমাদের জেলা পরিষদ কাদেরকে নিয়োগ দিচ্ছে, আমাদের জেলা পরিষদ কাদেরকে নিয়োগ দিচ্ছে? অবশ্যই অবশ্যই আমাদের জেলা পরিষদের দুর্নীতি আছে। আমাদের জেলা পরিষদের দুর্নীতি না থাকলে, এত পরিমাণে দুর্নীতি যে টাকা ছাড়া কোনো শিক্ষক টাকা ছাড়া শিক্ষক হতে পারে নাই, কোনো শিক্ষক টাকা ছাড়া শিক্ষক হতে পারে নাই। তো এই টাকা পয়সার খেলাখেলিতে আমাদের সমাজ আজ ধ্বংসের পথে। আপনি টাকা দিয়ে চাকরি নিয়েছেন, ভালো কথা, যাই করেন ভালো কথা, কিন্তু এখন ফলাফল কি দেখেছেন? এখন ফলাফল তো আপনারা নিজে হাতেই দেখেছেন, নিজে হাতের মধ্যে ফলাফল এসে পৌঁছে গেছে। আপনার সন্তান পারতেছে না, আপনি বলতেছেন যে আমার সন্তান পারতেছে না, আমি কি করতে পারি? কিন্তু আপনার সন্তান পারবে না, পারবেও না। সে কিভাবে পারবে? তার তো সমাজে তার তো ভালো জায়গায় সে যেতে পারে নাই, ভালো শিক্ষকের কাছে যেতে পারেনি, ভালো প্রতিষ্ঠানে যেতে পারেনি। তা আপনি আপনার সন্তান কিভাবে কি হবে? সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো তদারকি করতে হবে। আমাদের সন্তানকে কিভাবে কি করাচ্ছে, কিভাবে পড়াচ্ছে, কিভাবে পাঠদান করাচ্ছে, তাদের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, তাদের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে কিনা, সেগুলো আমাদেরকে তদারকি করতে হবে। সেই তদারকি করে আমরা রিপোর্ট নিব, তাদের থেকে রিপোর্ট নিয়ে আমরা প্রয়োজনে আমরা শিক্ষা অফিসারের কাছে, শিক্ষা অফিসে আমরা ব্যবস্থা করব। আমরা সেগুলো ব্যবস্থা করতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা সেই ব্যবস্থা আমরা করব। তারপরের বিষয় আছে যে আমাদের ইমাম মুয়াজ্জিন, তারপরে হাফিজিয়া মাদ্রাসা বিষয়গুলো ফুটে উঠেছে। তারপরে মসজিদ কমিটি, স্কুল কমিটির মধ্যে এগুলা সংস্কার আনতে হবে। যোগ্যতা ভিত্তিক লোক দিতে হবে। কোনো রাজনৈতিকভাবে এখানে প্রভাব খাটানো যাবে না। যোগ্যতা ভিত্তিক এখানে রাখতে হবে, কমিটিতে লোক রাখতে হবে, তারপরে সদস্য রাখতে হবে। আমি বলছি না আমি যারা কমিটিতে আছে তাদের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি যে সংস্কার করতে হবে। আমি তা কাউকে বাদ দিতে বলিনি, আমি বলেছি যে সংস্কার করতে হবে। এখন যারা আছে তারা কিন্তু আমাদের সম্মানীয় ব্যক্তি, যারা কমিটিতে আছে তারা সবাই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু এখানে সংস্কার আনতে হবে। এখানে মেধাবীদের ঢুকাতে হবে, এখানে মেধাবীদের রাখতে হবে। আপনারা একচেটিয়া সব কিছু করে যাবেন, মেধাবীদের অবশ্যই রাখতে হবে। এখানে মেধার ভিত্তিতে অনেক কিছু করতে হবে। একটা স্কুল কমিটিতে মেধার ভিত্তিতে ঢুকতে হবে। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, আপনি কি পরিচালনা করবেন? আপনার যদি মেধা না থাকে, আপনার যদি সার্টিফিকেট না থাকে, আপনার যদি নৈতিকতা না থাকে, ইসলামিক জ্ঞান না থাকে, আপনি কি পরিচালনা করবেন? আপনি গায়ের জোর দিয়ে পরিচালনা করবেন? সেগুলোই তো হচ্ছে, সেগুলোই হয়ে গিয়েছে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের সমাজে যেই কমিটি সেই কমিটি এখন পর্যন্ত রয়ে গেছে, কোনো পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, কোনো সংস্কার নাই। এগুলা চলবে না, এগুলা চলবে না। এখানে যেই থাকেন, যেই থাকবে সেগুলো আমরা ঠিক করে দিব, আমরা তরুণরা ঠিক করে দিব, আমরা মেধাবীরা ঠিক করে দিব কিভাবে চলবে। আমরা বলি নাই যে আমরা গিয়ে সেগুলা সব কিছু করতে পারবো, আমরা সবাই মিলেই করব, কিন্তু আমরা সহ সেখানে মতামত দিতে হবে, আমরা সহ সেখানে কথা বলতে হবে। সেজন্য সকল তরুণকে এগিয়ে আসতে হবে। তারপরে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার। বিচার ব্যবস্থা বলতে আমি সুপ্রিম কোর্টের বিচারের কথা বলিনি, সুপ্রিম কোর্টের বিচার সেটা হলো রাষ্ট্রের বিষয়, কিন্তু আমাদের সামাজিকভাবে, পারিবারিকভাবে অনেক বিচার হয়, অনেক কিছুই হয়, কিন্তু সেখানেও দুর্নীতি আছে, সেখানেও দুর্নীতি আছে। আপনারা হয়তো অনেকে মনে করেন যে এখানে কেউ দেখে না, কিন্তু আমরা সবই জানি, আমরা সবই জানি। সেখানেও কিন্তু ন্যায় বিচারের করতে হবে, কোনো দুর্নীতি করা যাবে না, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, নিজের পরিবার কেন্দ্রিক কোনো কিছু স্বজনপ্রীতি করা যাবে না। সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারপরে
অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানুষকে হয়রানি, হামলা, সামাজিকভাবে যে মানুষকে হামলা, মানুষের বাড়িতে লুটতরাজ, চুরি, ডাকাতি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, জিরো টলারেন্স হতে হবে। সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ এগুলা কখনোই আর আমাদের সমাজে ঠাঁই পাবে না, পাবে না, পাবে না, এটা নিশ্চিত। আমাদের সমাজে আমরা সবাই দেখেছি 19 সাল 20 সালের পর থেকে বেশি নৈরাজ্য হয়েছে, মুখ ফুটে কেউ কথা বলতে পারেনি। আমাদের সমাজে এতটা নৈরাজ্য হয়েছে, মনে হয় না যে আমাদের মাটিরাঙ্গা উপজেলার মধ্যে, মানে আমাদের মাটিরাঙ্গা উপজেলার মধ্যে এতটা নৈরাজ্য হয়েছে, মনে হয় না অন্য জায়গায় এত হয়েছে খাগড়াছড়ির মধ্যে। জানি না, বাট আমার মনে হয় না। কেন? আমাদের সমাজ ছিল শান্ত সৃষ্ট, সকলে মিলেমিশে থাকতো। গুটি কয়েকজন দুষ্কৃতিকারীর জন্য আমাদের সমাজ বিশৃঙ্খলার মধ্যে চলে গিয়েছে, কেউ মুখ ফুটে কথা বলতে পারেনি। আজ সকলের কথা বলার সময় এসেছে, সকলে কথা বলতে হবে। সবাই সাহস নিয়ে আমাদের কাছে আসুন, আমরা সমাজে আসব, আমরা সমাজে বসবো আপনাদেরকে নিয়ে। সমাজে আর কোনো নৈরাজ্য, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ কোনোভাবে চলবে না, এগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। আমরা সামাজিকভাবে সবাই প্রতিহত করব এসব মানুষকে। তারপরে আমাদের আরেকটি বিষয় হলো যে বিগত 15 বছর আমাদের সম্ভবত 9-10 সালে আমাদের একটি হাফেজিয়া মাদ্রাসা হয়েছে। এই যে হাফেজিয়া মাদ্রাসার ভবনটি এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। আপনারা বলতে পারেন যে আমরা তো মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি, সে কথা বলে লাভ নাই। প্রতিষ্ঠা আপনারা আসেন, করবেন, সবাই করবে, সবাই আসবে, করবে, সংস্কার করতে হবে। কিন্তু আমাদের এই ভবনের কি হলো? আমাদের ভবনের দেখলাম এতটা ঝুঁকিপূর্ণ, এখানে যদি আমি ওই দিন দেখলাম বল মারলে নাকি দেয়াল ভাঙে পড়ে। ছেলেরা বল মারলে মাটির আমাদের ভবন কিন্তু মাটির দেয়াল, মানে এতটা ঝরাজীর্ণ, আমরা চোখে না দেখলে এগুলো বলতে পারবো না। আমি ওই দিন গেলাম, দেখলাম মসজিদ কমিটির কোনো একজন ব্যক্তি ছাত্রকে ধমকাচ্ছে, খেলতেছে কেন, এখানে খেলতেছে কেন, মানে ক্রিকেট খেলতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন, সমস্যা কি? বললো যে এখানে নাকি বল পড়লে নাকি দেওয়াল ভাঙ্গা যায় বা লেফট উঠা যায়, এই আর কি। তো কতটুকু দুর্বল ঝরাজীর্ণ দেয়াল যে এটার এই অবস্থা। কিন্তু এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা তো সর্বপ্রথম বর্তাবে মসজিদ কমিটি বা এটার কমিটির উপরে। আপনারা কি পারেন নাই? এত টাকা দিয়ে মাহফিল করতে পারেন, মাহফিল করে আপনারা কি সংশোধন হয়েছেন? মাহফিল করে আপনারা সংশোধন করতে পেরেছেন সমাজকে? মাহফিল করার আগে আপনাকে আগে করতে হবে স্টুডেন্টের নিরাপত্তা দিতে হবে। আপনারা বলতে পারেন যে এই ভবন উঠতেছে, ভবনের কাজ চলতেছে বা টেন্ডার হয়ে আছে, সেগুলো বলে লাভ নেই। সেটা ব্যর্থতাই থাকবে, সেটা বলে লাভ নেই। এতদিন পর্যন্ত আপনাদের এগুলার পরে পদ্মা সেতু কাজ শুরু হয়ে পদ্মা সেতু শেষ হয়ে গিয়েছে। এটা কি পদ্মা সেতুর মতো? আপনারা এটা করতে পারেন নাই। এগুলা গড়িমসি, এগুলো আসলে আরও অনেক কিছু আছে এগুলোর মধ্যে। এগুলো সব হিসাব কিতাব আমরা তরুণ সমাজ, সচেতন নাগরিক যারা, তারা এগুলা দেখবে, ইনশাল্লাহ কথা বলবে। আপনারা সবাই আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন, শিক্ষিত সমাজ যারা এবং আমাদের সমাজবাসী সবাই ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবে আশা করি। আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আমাদের সমাজের সবাই আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আশা করি। আমার কথায় কেউ রাগ করবেন না, মসজিদ কমিটির হোক,
স্কুল কমিটির হোক, আপনারা কেউই রাগ করার, আপনারা অবশ্যই দেখবেন ভিডিও আমি জানি, কিন্তু আপনারা রাগ করার কোনো কারণ মনে করি না। এগুলো আমাদের ক্ষোভ থেকে বলছি, এবং এই ক্ষোভের কারণ হলো যে আমাদের সমাজ রসাতলে চলে গিয়েছে। আমার সমাজ নিমজ্জিত হয়ে যাচ্ছে, আমাদের সমাজের যুবকরা নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমাদের সমাজের প্রতিটি যুবক, সে আর যুবক থাকে না, সে যুবক হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে। তার কারণ কি? মাদক, রাজনীতি, অপরাজনীতি, এগুলোর কারণে। সেজন্য আমরা আমাদের সমাজকে অবশ্যই ঢেলে সাজাতে হবে। আমাদের সমাজকে সুন্দর একটি সমাজ, আদর্শ সমাজে রূপান্তরিত করতে হবে। সকলের সহযোগিতা কামনা করছি। আরও কারো সুন্দর সুন্দর মতামত থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন। আমরা যারা এলাকা সমাজ পরিচালনা কমিটিতে আছে তাদের সাথে বসবো ইনশাআল্লাহ, এবং তাদের সাথে কথা হবে। আমরা উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ চেষ্টা করব সকলকে পরিবর্ধন সংস্কারে সহায়তা করব ইনশাআল্লাহ। আমরা সবাই এক, অভিন্ন। আমরা কেউই পর নই। কেউ ভাই, কেউ আঙ্কেল, কেউ বাবার সমতুল্য। এভাবে আমরা চলব। হিংসা বিদ্বেষ আমরা এগুলা করব না। কেউ আমাদের উপর রাগ করলেও আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের ভালোর জন্য এসেছি, আপনার সন্তানের ভালোর জন্য এসেছি। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার প্ল্যান করে আমরা আসতে চাই। অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো দিন কোনো কিছু করতে পারবো না, আমরা সফল হব না যদি আপনারা সমাজবাসী আমাদেরকে সহযোগিতা না করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।